আসসালামু আলাইকুম। এই লেকচার ভিডিওর মাধ্যমে যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের সিরিজ শুরু করলাম। এই প্লেলিস্টে যোগজীকরণের সকল চ্যাপ্টারের প্রতিটি ম্যাথ বিশ্লেষণ সহকারে সমাধান করে দেওয়া হবে। আমি মূলত আহমেদ স্যারের বইটি ফলো করব, আর এই বইটি প্রায় সকল কলেজেই সাজেস্ট করে, তাই এই বইটি সিলেক্ট করেছি। ওকে, তো যোগজীকরণ শুরু করতে হলে প্রিরিকুইজিট হিসাবে আপনাকে আগে অন্তরীকরণ জানতে হবে। আপনি যদি অন্তরীকরণ না জানেন তাহলে যোগজীকরণ আপাতত আপনার জন্য না। ওকে, আগে অন্তরীকরণ শিখে আসুন, তারপর যোগজীকরণ শুরু করুন। আচ্ছা, তো অন্তরীকরণ শেখার জন্য আমি অলরেডি অন্তরীকরণের উপর একটি প্লে লিস্ট সম্পন্ন করে রেখেছি। সেটি সম্পূর্ণভাবে শেষ করতে পারলে আশা করি অন্তরীকরণ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আর অন্তরীকরণের প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে প্লে লিস্টটি দেখা শুরু করুন। আর যারা অন্তরীকরণ জানেন তাদের আশা করি নতুন কোনো কিছু শিখতে হবে না। তারপরেও যদি কিছু শেখা লাগে তাহলে সেগুলোর ওপর ভিডিও তৈরি করে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। ওকে, আচ্ছা, যোগজীকরণ শুরু করার আগে যোগজীকরণে কিছু বিষয় আছে যেগুলো আগে জানতে হবে। এখন সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তবে আলোচনা শুরু করার আগে একটি কথা বলে রাখতে চাই, আপনারা সবাই ম্যাথগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করবেন, শুধু দেখেই রেখে দেবেন না, এতে করে আপনাদের স্কিল ডেভেলপড হবে না। আর অবশ্যই অবশ্যই ত্রিকোণমিতির ও যোগজীকরণের সকল ফর্মুলাগুলো মুখস্থ করে রাখবেন। এমন ভাববেন না যে এগুলো করতে করতে শিখে যাবেন। তবে হ্যাঁ, এগুলো করতে করতে একটা সময় শিখে যাওয়া যায়, কিন্তু ফর্মুলা যদি অনেকগুলো হয়ে থাকে তখন মুখস্থ করে নেওয়াটাই ভালো। আর আরেকটি বিষয়, সেটি হলো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব তখনই আপনি ভিডিওটি পেয়ে যাবেন। আর আমার পড়া যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব আমার চ্যানেলটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। এতে করে আপনার মাধ্যমে আরো 10 জন উপকৃত হতে পারবে। ওকে, তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন যোগজীকরণের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা দশম অধ্যায় সলভ করার জন্য এই যে এখানে দেখেন যোগজীকরণের সূত্রাবলী, এইগুলোকে ব্যবহার করব। নিচে আরো আছে, এই তো এই পর্যন্ত। ওকে, আর এইখানে দেখেন এইখানে আছে অন্তরীকরণের সূত্রাবলী, এগুলোকে আমরা নবম অধ্যায় সলভ করার জন্য ব্যবহার করেছিলাম। তো এখানে একটা বিষয় নোটিস করে দেখেন, এখানে অন্তরীকরণের সূত্রাবলী কতগুলো আছে এবং যোগজীকরণের সূত্রাবলী কতগুলো আছে, এবং তার মধ্যে আমাদের ব্যবহার করতে হবে হলো ত্রিকোণমিতির সূত্রাবলী। তো এতগুলো সূত্রাবলী আপনি যদি মুখস্থ না রাখেন তাহলে কিন্তু পরীক্ষায় মানে পরীক্ষার হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, ঠিক আছে? তো আসলে যেটা করা উচিত সেটা হলো এই সূত্রগুলোকে মুখস্থ করে রাখা উচিত। ওকে, তো যাই হোক, এই যে এইখানে দেখেন আমরা অন্তরীকরণের সময় চলক কিভাবে চিনেছিলাম, এই যে এইখানে যেটা থাকে সেটাই হলো চলক, ঠিক আছে? আর যোগজীকরণের সময় আমরা চলক কিভাবে চিনবো, এই যে দেখেন এইখানে যেটা থাকবে সেটাই হচ্ছিল কি চলক। ওকে, আর সব সময় সূত্র ব্যবহার করার পর আমরা একটা সি, যেটা হচ্ছিল যোগজীকরণ ধ্রুবক, এটা ব্যবহার করব, ঠিক আছে, সব সময়। ওকে, তো যাই হোক, এই হচ্ছিল বিষয় আপাতত। এখন সূত্রগুলো দেখে নেওয়া যাক। এখন দুইটা ইন্টিগ্রেশনে প্রবলেম সলভ করা যাক। তো এই যে এখানে একটা এবং এখানে একটা। ওকে, তো এখানে কি আছে, এখানে আছে e⁴ তো এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করতাম তাহলে কিভাবে করতাম, এই যে দেখেন e⁴ ওকে, তো আমরা এই 2x টাকে x চিন্তা করতাম, তাই না? তো তাহলে এটা কি হতো e⁴ আর e⁴ কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই আমরা, e⁴x পাই। ওকে, তো এই যে e⁴x, x বলতে আসলে 2x। ওকে, তো ঠিক আছে, তো যাকে ধরছিলাম তাকে তো আবার আমরা ডিফারেন্সিয়েট করি, এই যে করলাম। আর 2টাকে এই যে বামে সরিয়ে লিখলাম, আর এখানে থাকে x, আর এটা হয়ে যাবে 1। 1 ইন্টু এটা মানে হচ্ছিল এই যে এটা। ওকে, তো সেম প্রবলেমটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশনে সলভ করতে পারি। ওকে, তো আমরা এইখানে যেমন 2x কে x ধরছিলাম, এইখানেও ঠিক একইভাবে এই 2x টাকে x চিন্তা করব। তাহলে কি হলো, e⁴x হলো। ওকে, আর e⁴x এর যে ফর্মুলাটা আছে এখানে দেখেন e⁴xc। ওকে, আর প্লাস সি, আর এটা হচ্ছিল যোগজীকরণ ধ্রুবক আর কি, এটা সবসময় দিতে হবে। ওকে, তো যাই হোক, এটার ফর্মুলা হচ্ছিল e⁴x। আচ্ছা, তো ঠিক আছে, এই যে দেখেন আমি e⁴x লিখছি। তো x বলতে আসলে 2x, তো এই যে এইখানে 2x টা দিয়ে দিছি। কিন্তু এখানে এই যে এখানে যে x থাকবে চলক, তার সাথে যদি কেউ থাকে,
ঠিক আছে, যেমন দেখেন এখানে কি আছে, 2 আছে, তাকে 1 বাই আকারে লিখে দিতে হবে, 1 বাই আকারে লিখে দিতে হবে। এখানে দেখেন 1 বাই, এখানে 2 আছে, তো এখানে আমি 1/2 লিখে দিছি। ওকে, এইটাই। তো ঠিক আছে, এখন দেখা যাক এই প্রবলেমটা, এখানে কি আছে, e⁻²x+3। তো ঠিক আছে, এই যে এইটাকে এখানে আমি ডিফারেন্সিয়েট করছি, এটাকে একইভাবে x চিন্তা করছি। তো x চিন্তা করলে কি হয়, e⁻, এইটা হবে, ঠিক আছে। আর এটাকে যেহেতু x চিন্তা করছি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। ওকে, এখন দেখেন এইটার জন্য একটা ddx দিয়ে দিছি, এবং প্লাস এইটার জন্য একটা ddx দিয়ে দিছি। ওকে, তো এখান থেকে 2টাকে যদি আমি বামে সরিয়ে লিখি, তাহলে কি থাকে, এখানে x থাকবে। তো এটা কি হবে, তাহলে 1 হবে, 1 × 2 মানে হচ্ছিল 2, এই তো। ওকে, আর হচ্ছিল প্লাস, আর যেহেতু এটা ধ্রুবক, তার মানে এখানে 0, 2 + 0 মানে হচ্ছিল 2, সেই 2টা হচ্ছিল এই যে প্রথমে। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছিল এটা। তো এই সেম প্রবলেমটাকে আমরা যদি এখানে ইন্টিগ্রেট করি, তাহলে কি হয় দেখেন, ঠিক একইভাবে এটাকে আমি x চিন্তা করব, তাহলে কি হলো, e⁻x, আর e⁻x এর ফর্মুলাটা হচ্ছিল e⁻x হবে। ওকে, তো e⁻x, x বলতে আসলে এটা, এই যে দেখেন এখানে তুলে রাখছি। ওকে, তো আমি যেন কি বলছিলাম, এই x এর সাথে যে গুণ আকারে থাকবে তাকে নেব, শুধুমাত্র তাকেই নেব। ওকে, x এর সাথে গুণ আকারে কি আছে, এখানে 2 আছে, তো এই 2টাকে 1 বাই আকারে লিখবো, এই যে দেখেন 1/2। ঠিক আছে, এই 3টাকে কিন্তু নেব না, কেননা এই 3টা হচ্ছিল x এর সাথে গুণ আকারে নাই। ওকে, তো যাই হোক, এই হচ্ছিল বিষয়। আপাতত আশা করি এটা বুঝতে পারছেন।